বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের আগত 3ET AB 3NT AB 3NT ফিজিক্স 2 এর ক্লাসে স্বাগত। আসলে ফিজিক্স 2 কি সিলেবাস বহন করে? ইউ হ্যাভ টু বি স্টাডি ইউর সিলেবাস। ফার্স্টে তোমাকে মনে রাখতে হবে ফিজিক্স 2 এর দুটো বিষয় আছে, একটি হলো তাপ আর একটি হলো আলো। তাপ এবং আলো এই দুটোর প্রত্যেকটি অংশের 5টি করে চ্যাপ্টার বা অধ্যায় নিয়ে মোট 10টি অধ্যায় দ্বারা ফিজিক্স 2 বা যার কোড নাম্বার 65922 গঠিত। এটার একটা মার্কস বন্টন আছে। মার্কস বন্টনটা আমরা বলেছি 200 মার্কসের এই সাবজেক্ট। এই 200 মার্কসের 150 মার্কস তাত্ত্বিক এবং 50 মার্কস হলো ব্যবহারিক। এই তাত্ত্বিকের 30 মার্কস হবে ধারাবাহিক মূল্যায়ন বা মিড টার্ম বা অন্য কিছু যাই হোক, আর পর্ব সমাপনী 120। আচ্ছা, প্র্যাকটিক্যালের দুইটা অংশ থাকবে, 25 ধারাবাহিক এবং 25 পর্ব সমাপনী। এইভাবে আমরা বলে রেখি পর্ব সমাপনী জিনিসটা কি, অর্থাৎ তোমাকে যখন ফাইনাল পরীক্ষা দিতে আসতে হবে, ফাইনাল পরীক্ষার জন্য তুমি যে নোট করছো প্র্যাকটিক্যালের সেই নোটশিট প্লাস অতীতের কর্মকাণ্ড সমস্ত কিছু নিয়ে হাজির হতে হবে, সাথে ভাইবা দিতে হবে। এইটাকে পর্ব সমাপনীর মার্কস বন্টনের ধারাবাহিকতা হিসেবে গণ্য করা হবে। এখন আমরা বলছি যে আমার পরিচয়টা আমি একটু দিয়ে নিই। আমি প্রবীর কুমার ঘোষ, বিএসসি অনার্স কেমিস্ট্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনস্ট্রাক্টর নন-টেক এবং ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান নন-টেক। বগুড়া পলিটেকনিক একটি সুনামধন্য পলিটেকনিক। এই পলিটেকনিকের ছাত্র হিসেবে আমরা, শিক্ষক হিসেবে প্রত্যেকেই আমরা বগুড়া পলিটেকনিকের অংশীদার হিসেবে গর্ববোধ করি। কারণ তোমরা জেনে গেছো বগুড়া পলিটেকনিক জাতি গঠনে অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এর অংশীদার হিসাবে তোমাকে শুরুর দিন থেকে এই অনলাইন ক্লাসগুলোকে সিরিয়াস হিসাবে গ্রহণ করতে হবে। এই সিরিয়াস হিসাবে গ্রহণ করার জন্য তোমার যা করণীয়, প্রত্যেককে তার সিলেবাসটা স্টাডি করতে হবে। সিলেবাসটা প্রয়োজনে একটি খাতায় সিলেবাসের লাইনগুলো আন্ডারলাইন করতে হবে বা নোট করতে হবে, তাহলে ওই টপিকসগুলো গেঁথে যাবে। টু বি মেমোরাইজ। তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টাল বিষয় আছে। ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টাল বিষয়ের একটি সবচেয়ে বড় ব্যাপক ভূমিকা পালন করে ফিজিক্স, তারপরে ম্যাথ এবং কেমিস্ট্রি। তোমাদের এই ফান্ডামেন্টাল নিডসগুলোকে, এই ফান্ডামেন্টাল সাবজেক্টগুলোকে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না। আর এই দুর্বল যদি তুমি হয়ে যাও, তাহলে কিন্তু তোমার যেটা মূল সাবজেক্ট, যে টেকনোলজি তোমার অন্তর্ভুক্ত, সেই টেকনোলজি কিন্তু দুর্বল হয়ে পড়বে। তাই তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথকে আমি ওর বিভাগীয় প্রধান হিসেবে এই 3টি বিষয়কে ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল নিডস হিসাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। এখন আমরা আজকে পার্ট বিষয়ের আগে আমরা সিলেবাসটাকে একটু স্টাডি করব। আমরা তো বলেছি এর 2টি অংশ ছিল, একটি হলো তাপ, একটি হলো আলো। তাপের যে বিষয়গুলো আছে তোমরা বই খুলতে পারো, সিলেবাস দেখতে পারো, হ্যাঁ বলতে পারো কোন বই বাজার থেকে কিনবো। আমি বাজারের কোনো বইকেই ফলো করব না, আমি সিলেবাসটাকে সুন্দর করে বর্ণনা করার চেষ্টা করব। কারণ তোমাকে সিলেবাসটাকেই সম্পূর্ণভাবে স্টাডি করতে হবে এবং সিলেবাসটাকেই বারবার মেমোরাইজ করতে হবে। তাহলে এই যে প্রথম অধ্যায় আমরা আজকে শুরু করতে চাচ্ছি, এবং বা আমাদের যে 10টি বিষয়, 10টি চ্যাপ্টার বা অধ্যায় আছে, সেই 10টি চ্যাপ্টার বা অধ্যায়গুলো কি কি তা আমি একটু লিখব বা তোমরা জানো বা সিলেবাস থেকে দেখো। এর প্রথম একটি অধ্যায়ের নাম থার্মোমিটি বা তাপ ধারক। দ্বিতীয় অধ্যায় আছে, অধ্যায় কম বেশি হতে পারে, আগেরটা পরে আসতে পারে, কিন্তু তোমার বিষয়গুলো আছে যেগুলো সেগুলো আমরা বলছি। আচ্ছা, তাপ সঞ্চালন।
কঠিন পদার্থের উপর তাপের প্রভাব। কঠিন পদার্থের উপর তাপের প্রভাব। এরপরে আছে আর্দ্রতা, এরপরে আছে তাপগতিবিদ্যা। এই কয়েকটি বিষয় হলো তাপের অন্তর্ভুক্ত। মনে করো না ফিজিক্স শুধু তাপের এইগুলোই সিলেবাস, এইটুকু আমাদের সিলেবাস। ফিজিক্সের তাপের ব্যাপকতা আছে, তাপের অনেক তথ্য আছে। আমরা তাপের এই চ্যাপ্টারগুলোকে আমাদের যেহেতু ফিজিক্স 2 এর সিলেবাসভুক্ত অংশ, এই চ্যাপ্টারগুলোকে জোর দেব। এখন আমাদের আরেকটি অংশ আছে, সেটা হলো আলো। আলোর যে চ্যাপ্টারগুলো অন্তর্ভুক্ত আছে, একটি হলো ফটোমিতি, আর একটা হলো আলোর প্রতিফলন, আর একটা আছে আলোর প্রতিসরণ, আছে তেজস্ক্রিয়তা, আর 10 নম্বর চ্যাপ্টার বা লাস্ট চ্যাপ্টার হলো আপেক্ষিক তত্ত্ব। এখন এই যে আলোর বিষয়গুলা, ফটোমেট্রি, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, তেজস্ক্রিয়তা, আপেক্ষিক তত্ত্ব, তাহলে আমাদের এই ফিজিক্স 2 কিভাবে গঠিত হয়েছে, ফিজিক্স 2 এর আলোচ্য বিষয়গুলো কি, এটা তোমাদের প্রথম একটি পার্ট এবং প্রথম সর্বদাই প্রত্যেককে মনে রাখতে হবে। আমাদের যে ভাইবা বা গবেষণাপনী ব্যবহারিক পরীক্ষার দিন আমরা অনেকেই বলতে পারি না ফিজিক্স 2 এ আমরা কি কি পড়াশোনা করছি বা কি কি আমাদের সিলেবাসভুক্ত ছিল। সিলেবাসভুক্ত বিষয়গুলোকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। তাপ আছে, আলো আছে, এই দুটো অংশ নিয়ে আমাদের ফিজিক্স 2 গঠিত। এর সাথে তোমার মনে রাখতে হবে ব্যবহারিকের জন্য 10টি বিষয় আছে। আচ্ছা, আমরা একটু সেই ব্যবহারিক কার্যক্রমের বিষয়গুলোর সাথে পরিচিত হব। আমাদের ব্যবহারিক বিষয়গুলোর মধ্যে কি কি আছে? আমাদের একটি ব্যবহারিকের নাম আছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্কের তুলনা। এরপরে আছে কুলিংজার যন্ত্রের সাহায্যে কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয়। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় ওরা দেখবে, বড় ছোট ওরা সুন্দর করে লিখবে। সিলেবাসটাকে আমরা জাস্ট মেমোরাইজ করেছি। কুলিংজার যন্ত্রের সাহায্যে কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয়। দৈর্ঘ্য প্রসারণ, তাহলে আমাদের একটি ছিল থার্মোমিটারের তুলনাকরণ, আর একটির নাম হলো দৈর্ঘ্য প্রসারাঙ্ক, তিনটা হলো কঠিন বস্তুর আপেক্ষিক তাপ নির্ণয়। কঠিন বস্তুর আপেক্ষিক তাপ, বরফ গলনের সুপ্ত তাপ, 5 ক্যালোরিমিটারে সাহায্যে পানি শোধন। এটা ছিল তাপ। তাহলে আমরা দেখতে পেলাম তাপের 5টি অধ্যায় আছে, আবার দেখতে পেলাম তাপের 5টি ব্যবহারিক কাজ আছে। এখন আমরা এই আরেকটি অংশ আছে আলো, সেই আলোর প্র্যাকটিক্যাল গুলোর একটু নাম মেমোরাইজ করব। তোমরা এখনই খাতায় নোট করবে, লিখবে, কারণ অনলাইন ক্লাসে
অনেক গুরুত্ব বহন করছে, কারণ এই ক্লাসগুলা তোমায় যদি বাসায় যে সময় নষ্ট করছো, এই ওয়াচ টাইমটা তোমাদের একটু রিকভার হবে। ফর রিকভার বারবার এই জিনিসগুলোকে মেমোরাইজ করো। এখন আমরা তাপের সাথে তাপের যে প্র্যাকটিক্যালগুলো আছে সেইগুলো একটু লিখব। তাহলে তাপের একটি প্র্যাকটিক্যাল আছে, আলোর একটি প্র্যাকটিক্যাল আছে ফটোমেট্রি। ফটোমেট্রি জিনিসটা কি? সেখানে আছে দুইটি বাতি ক্ষমতা তুলনা করো। তাহলে আমরা 6 নম্বরে বলতে পারি বাতি ক্ষমতা তুলনা করো। এই বাতি ক্ষমতা কিভাবে তুলনা করতে হয় আমরা ব্যবহারিক কাজ যখন করব তখন তোমাকে হাতে নাতে দেখাবো। তাহলে ফটোমেট্রির দুইটি বাতি ক্ষমতা তুলনা করো। দুইটি বাতি ক্ষমতা তুলনা করো। সাত আলোর প্রতিফলন। তোমরা জানো আলোর প্রতিফলনের সময় দুটি সূত্র মেনে চলে। এই সূত্র দুটির সত্যতা যাচাই করো, এটা আমাদের একটি প্র্যাকটিক্যাল। আর আলোর বা আয়তাকার কাঁচফলকের প্রতিসারাঙ্ক খেয়াল করো। এই প্রতিসারাঙ্ক নির্ণয়টা একটি প্র্যাকটিক্যাল। তবে এই প্রতিসারাঙ্ক নির্ণয় করা হয় আলোর প্রতিসরণের সূত্রের উপর ভিত্তি করে। তাহলে প্রতিসারাঙ্ক নির্ণয়। আর 9 আছে প্রিজমের সাহায্যে বা ন্যূনতম বিচ্যুতির সাপেক্ষে এর প্রতিসারাঙ্ক। সর্বশেষ 10 নম্বরে আমাদের আছে 10 নম্বরে আমাদের প্র্যাকটিক্যালের নাম হবে, হ্যাঁ তোমার আগে পরে হতে পারে, আমরা সেগুলা সিলেবাসের লাইন টু লাইন 1 নম্বর 2 নাম্বার কম বেশি হতে পারে, কিন্তু বিষয়গুলো এরকম আছে। তারপরে তোমার হলো আলো এসে অবতল দর্পণের ফোকাস গুরুত্ব। সর্বশেষ অবতল দর্পণের ফোকাস গুরুত্ব। হ্যাঁ পদ্ধতির নাম আছে, পদ্ধতির একটি নাম আছে লম্বন পদ্ধতিতে অবতল দর্পণের ফোকাস গুরুত্ব। তাহলে আমরা এখন মেমোরাইজ করতে পারি ব্যবহারিকটা কিভাবে গঠিত হয়েছে। ফিজিক্স 2 বা 6592 এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা ফিজিক্স পড়ে আসছো, কারো দ্বিতীয় পর্বে ছিল, কারো এখন আছে, অর্থাৎ প্রত্যেক পলিটেকনিক শিক্ষার্থীকে ফিজিক্স 2 পড়তে হয়। তাহলে সেই ফিজিক্স 2 যারা দ্বিতীয় পর্বে পড়ছে একই সিলেবাস, আবার যারা তৃতীয় পর্বে আসো তাদের জন্য একই সিলেবাস। এখন মনে রাখতে হবে এই 10টি প্র্যাকটিক্যালের আমরা চেষ্টা করব 80%, অর্থাৎ 8টি প্র্যাকটিক্যাল সুন্দরভাবে সম্পূর্ণ করতে এবং নোট ডাউন করতে। মনে রাখতে হবে সিলেবাসের 80% কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আমরা সময় পেলে 100%-এর দিক যাব, কিন্তু আমাদের মনে রাখতে হবে 80% আমাদের একটি টার্গেট। সিলেবাসের 80%, অর্থাৎ এই 10টি প্র্যাকটিক্যালের মধ্যে 8টি প্র্যাকটিক্যালকে অবশ্যই সুন্দর করে নোট ডাউন করে লিখতে হবে। এগুলো আমরা ব্যবহারিক কাজ যখন তোমরা ক্লাস শুরু হবে তখন হাতে কলমে আমরা দেখাবো, এবং এগুলো নোট করে কিভাবে আবার স্যারকে কি করতে হয় সেগুলো লিখতে হবে, কিভাবে এগুলো আমরা দেখাতে পারবো। এখন আমরা সিলেবাসটা দেখলাম। কিসের সিলেবাস দেখলাম? ব্যবহারিক সিলেবাস। কিসের? ফিজিক্স 2 এর ব্যবহারিক সিলেবাস। খেয়াল করো, ফিজিক্স 2 এর ব্যবহারিক সিলেবাস করলাম। এখন আমাদের মনে রাখতে হবে ফিজিক্স 2 এর কোশ্চেন কেমন করা হয়। খেয়াল করো, ফিজিক্স 2 এর প্রশ্নের ধরন কেমন মনে রাখতে হবে। তোমার পর্বসমকোণী পরীক্ষায়, প্রত্যেকটি পর্বসমকোণী পরীক্ষার কোশ্চেনে যে মার্কসটাই থাকুক সেই মার্কসটা 3 ভাগে ভাগ থাকে। একটা আছে ক বিভাগ, খেয়াল করো, যেটা আমরা
অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসাবে জানি। এখন একটি একটি প্রশ্নের অর্থাৎ ফিজিক্স 2 এর প্রশ্নের ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কতটি থাকবে? খেয়াল করো, 15টি থাকবে। এই 15টি কোশ্চেনের প্রত্যেকটির মার্কস কিন্তু মনে রাখতে হবে 1 করে, অর্থাৎ 15 মার্কস। এখন এর একটি প্রশ্নের আরেকটি অংশ খ বিভাগ। এই খ বিভাগটা সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলা সংক্ষিপ্ত প্রশ্ন কতটি থাকবে? 10টি থাকবে। এই 10টির উত্তর দিতে হবে এক একটায় 4, 40। আর গ বিভাগ থাকবে রচনামূলকের কোশ্চেন। তাহলে আমি দেখতে পাচ্ছি অতি সংক্ষিপ্ত কোশ্চেনের কোনো অথবা নাই, অর্থাৎ প্রশ্নে যতগুলা কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলোর প্রত্যেকটিরই উত্তর দিতে হবে। এটা একটা। তাহলে তোমাকে কিভাবে সাবজেক্টটাকে মূল্যায়ন করতে হবে, কিভাবে পড়তে হবে সেটা তুমি বুঝতে পারছো। যে এমন নয় যে আমার কোনো কোশ্চেন অথবা আসতে আমি অথবা কোশ্চেনটা অ্যান্সার করবো, অর্থাৎ 15টা আছে 15টাই দিতে হবে, 10টি আছে 10টি দিতে হবে। গ বিভাগে তোমাকে একটি অথবা দিয়ে রাখছে, 6টি আছে 5টি দিতে হবে, এক একটায় 10 করে। এই তোমার মার্কস বন্টন, এক একটা 10 করে 50। তাহলে এই যে তোমার মার্কস বন্টনটা আছে, মার্কস বন্টন কম বেশি হতে পারে। খেয়াল করো, আমরা একটা নমুনা দেখাচ্ছি। আমাদের উদ্দেশ্য ছিল এখানে কোশ্চেন যে অতি সংক্ষিপ্ত আসবে, যে কয়টা আসবে সেই কয়টাই উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত যে কয়টা থাকবে সেই কয়টাই উত্তর দিতে হবে। মার্কস কম বেশি হতে পারে বা বন্টন বিন্যাস নতুন কিছু হতে পারে। খেয়াল করো, তাহলে আমরা মার্কস বন্টনটা জেনে রাখলাম কি জন্য? প্রত্যেকটি, তাহলে জানে গেছো প্রত্যেকটি চ্যাপ্টারকে কভার করার জন্য প্রত্যেকটি চ্যাপ্টারেরই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তাহলে প্রত্যেকটি চ্যাপ্টার থেকেই অতি সংক্ষিপ্ত, যেহেতু সিলেবাসে আছে 10টি চ্যাপ্টার, কিন্তু অতি সংক্ষিপ্ত আসবে 15টি কোশ্চেন। তাহলে 15টি যদি কোশ্চেন আসে তাহলে 15টি কোশ্চেন যদি আসে, আমরা হয়তো ভুল বলছি, 15 দুগুণা হয়তো অতি সংক্ষিপ্ত 30 মার্কস। খেয়াল করো, 30 মার্কস, আর এইটা 10 × 4 40 মার্কস, আর এইটা হচ্ছে হলো 5 × 10 অর্থাৎ 50। তাহলে আমাদের মার্কস কত হচ্ছে? এই 100। তার মানে অতি সংক্ষিপ্ত যখন তুমি অ্যানসার দিতে যাচ্ছ, খেয়াল করো 10টি চ্যাপ্টার আছে, কোশ্চেন আসবে 15টি কোশ্চেন। তাহলে কোন চ্যাপ্টারের একের অধিক প্রশ্ন আসবে। একের অধিক প্রশ্ন আসবে কোন চ্যাপ্টার থেকে? তোমরা যখন স্টাডি করতে যাবে দেখবে অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেক বড়, অর্থাৎ সিলেবাসের টপিকস ম্যাক্সিমাম 10টা 12টা করে আছে। সেই চ্যাপ্টারগুলো থেকে একের অধিক কোশ্চেন আসবে। তোমরা দেখতে পাচ্ছ যে 10টা অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসবে। তাহলে 10টা সংক্ষিপ্ত কোশ্চেন, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একটি করে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আর এই যে 6টি কোশ্চেন থাকবে, তার মানে চ্যাপ্টার 10টা কোশ্চেন আসবে 6টি, 6টির 5টি থাকবে এবং 5টির উত্তর দিতে হবে। সেই 5টি 10 করে, এক একটি মার্কস, এই হলো 50। তাহলে স্টাডি করার পরে জানা গেল পুরা কোশ্চেনে শুধু একটি কোশ্চেন অথবা আছে। কোথায়? নিশ্চিত সেই ঘ বিভাগে বা রচনামূলক কোশ্চেনে। রচনামূলক কোশ্চেনে 6টি আছে, 5টির উত্তর দিতে হবে। এই ছিল তোমার মার্কস বন্টন। এগুলো কেন আমরা বললাম? তোমাকে সাবজেক্টটাকে গুরুত্ব দিতে গেলে মার্কস বন্টনটাও মনে রাখতে হয়, কোশ্চেনগুলোর ধরনও করতে হয়। আমরা কোশ্চেনের উত্তর লেখা প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে প্র্যাকটিস করা আমাদের সমস্যা হয়। খেয়াল করো, পরীক্ষার হলে আগেই আমরা এই কোশ্চেনগুলো নোট করে পরীক্ষার হলের জন্য নোট করে তৈরি থাকবো, তাহলে পরীক্ষা ভালো হবে এবং ভালো মার্কস পাওয়া যাবে। এখন কারিগরি বোর্ডের নিয়ম অনুসারে আমরা
কোশ্চেন দেখলাম, সিলেবাস দেখলাম, ব্যবহারিক কাজগুলো দেখলাম। আমাদের এখন মনে রাখতে হবে থিওরি ক্লাস শুরু করব। তাই থিওরি ক্লাস যখন আমরা শুরু করব, স্বাভাবিকভাবেই থিওরির প্রথম চ্যাপ্টার আমাদের শুরু করতে হবে। প্রথম চ্যাপ্টারের নাম তোমরা জেনে গেছো কি? হ্যাঁ, সবাই বলছো যে আসলে থার্মো। তাহলে থার্মোমেট্রি পদার্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই অধ্যায়ে কি আলোচিত হয়? থার্মোমেট্রি আর ক্যালোরিমেট্রি এই দুটোই কিন্তু এই চ্যাপ্টারের অংশ। আমরা কিন্তু অনেকেই একটা আরেকটার সাথে গুলিয়ে ফেলি। মনে রাখতে হবে থার্মোমেট্রি হলো তাপমাত্রার কৌশল। তাপমাত্রা এইটার সাথে সম্পৃক্ত হলো থার্মোমিটার, আর তাপ এটার সাথে সম্পৃক্ত হলো ক্যালোরিমিটার। খেয়াল করো, তাহলে আমরা এখন বলতে পারি পদার্থবিদ্যার সেই শাখায়, যে শাখায় তাপমাত্রার পরিমাপ, তাপের বিষয়াদি এবং তাপমাত্রার বিভিন্ন স্কেল এবং উহাদের সম্পর্ক ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, সেই বিষয়টির নাম থার্মোমিটার। থার্মোমিটারের মধ্যে কি কি থাকতে পারে? একটি থার্মোমিটার কিভাবে কাজ করে, একটি থার্মোমিটার কোন স্কেলে পাঠ দিল, এগুলা থার্মোমিটারের অংশ বিশেষ। এখন এই থার্মোমিটার বিষয়ের মধ্যে তোমরা গেছো তাপমাত্রা পরিমাপ। সেই জন্যই তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তাপ পরিমাপের যন্ত্রের নাম কি, এখন তাপ সংক্রান্ত বিষয়াদি পদার্থবিদ্যার কোথায় আলোচিত হয়? ক্যালোরিমেট্রি চ্যাপ্টার বা ক্যালোরিমেট্রি পদার্থবিদ্যা। এই তাপ সংক্রান্ত বিষয়াদি তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। খেয়াল করো, তাহলে আমরা কিন্তু জেনে গেছি তাপমাত্রা মাপা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে, তার নাম থার্মোমিটার, আর তাপ মাপা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে, তার নাম ক্যালোরিমিটার। তাহলে আমাদের যদি কোশ্চেন চলে আসে তাপমাত্রার মধ্যে পার্থক্য লিখো, তোমার কিন্তু এই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে তোমরা দেখবে কোশ্চেন অনেক সময় উত্তর ওর মধ্যেই রয়ে গেছে, কিন্তু আমরা গুছিয়ে বলতে পারি না। এখন পরীক্ষা আসতে পারে থার্মোমিটার কাকে বলে? তাহলে তোমাকে বলতে হবে পদার্থবিদ্যার যে শাখায় তাপমাত্রা, থার্মোমিটারের গঠন, থার্মোমিটারের স্কেল ইত্যাদি নিয়ে আলোচিত হয়, সেই অংশকে থার্মোমেট্রি বলে। আর যে অংশে তাপ সংক্রান্ত বিষয়াদি, তাপের একক, তাপের পরিবর্তন, আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, সেই পদার্থবিদ্যার অংশটিকে ক্যালোরিমেট্রি বলে। তাহলে ক্যালোরিমেট্রি একটি বিরাট বিষয়, থার্মোমেট্রি একটি বিরাট বিষয়। এই দুটি কিন্তু আমাদের প্রথম অধ্যায়ে আছে। তাহলে আমরা প্রথম অধ্যায়কে আজকে জানবো কিভাবে। তাহলে প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়ের মধ্যে থার্মোমেট্রির বিষয়াদি আছে, ক্যালোরিমেট্রির বিষয়াদি আছে। আমরা আগেও বলেছি থার্মোমেট্রির বিষয়াদির মধ্যে কি কি আছে। থার্মোমেট্রির বিষয়াদির মধ্যে আছে থার্মোমিটারের গঠন, তাপমাত্রার বিভিন্ন স্কেল এবং উহাদের পারস্পরিক সম্পর্ক। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা তাপ এবং তাপমাত্রা তো পরিমাপ করলাম থার্মোমিটার এবং ক্যালোরিমিটার দ্বারা। আমরা অনেকেই তাপ এবং তাপমাত্রার এককগুলো অ্যানালাইসিস করতে পারি না। মনে রাখতে হবে একক ছাড়া পদার্থবিদ্যা কোনো জিনিসকে সঠিকভাবে পরিমাপ করা যায় না এবং সঠিক তোমার কোনো ধারণাও পাওয়া যায় না। যেমন আমরা জেনে গেছি তাপমাত্রার যে বিভিন্ন স্কেল আছে, সেই স্কেলগুলোর নাম কি? একটি স্কেলের নাম সেলসিয়াস স্কেল, একটি স্কেল সেলসিয়াস স্কেল, তাপমাত্রার স্কেল। তাহলে আমরা তাপমাত্রার স্কেল সম্পর্কে একটু ধারণা নেব। এখন তাপমাত্রার স্কেল কয়টি আছে, কি কি আছে? তোমার সিলেবাসে যে কয়টি থাক, তোমার সর্বোচ্চ অংশগুলো মনে রাখতে হবে। একটি স্কেলের নাম সেলসিয়াস স্কেল, আরেকটির নাম ফারেনহাইট স্কেল,
ফারেনহাইট স্কেল, রোমার স্কেল, কেলভিন স্কেল, কেলভিন স্কেল, আর একটা আছে র্যাঙ্কিন স্কেল। তাহলে আমাদের যে এই যে থার্মোমিটারের স্কেলগুলো আছে, এই স্কেলগুলোর গঠন এবং কিভাবে বলে, তুমি তো জানে গেছো সেলসিয়াস স্কেলে যে পরিমাপ করা হবে সেই স্কেলে সেলসিয়াস স্কেলের পরিমাপে তাপমাত্রার স্কেল কোনটি লাগবে, সেই এককটা কি, ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলে পরিমাপের এককটা হলো ডিগ্রি সেলসিয়াস বা সংক্ষেপে ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে আমরা ডিগ্রি ফারেনহাইট বলবো, রোমার স্কেলে ডিগ্রি রোমার বলবো, কেলভিন স্কেলে ডিগ্রি কেলভিন বলবো, র্যাঙ্কিন স্কেলে ডিগ্রি র্যাঙ্কিন বলবো। তাহলে আমাদের বলতে পারি ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি রোমার, ডিগ্রি কেলভিন এবং ডিগ্রি র্যাঙ্কিন, এগুলো কিসের তাপমাত্রার একক। কোথাকার একক? বিভিন্ন স্কেলের একক। বিভিন্ন স্কেল কেন প্রয়োজন আমাদের মনে রাখতে হবে, মানুষ অতীত থেকে বিভিন্নভাবে পরিমাপ করে আসছে। যেমন আমরা অতীতে আগে সের, মন ইত্যাদি বলতাম, এখন চলে গেছি কেজি, টোন, মন ইত্যাদি। খেয়াল করো, এগুলাকে আমরা কেন গেলাম? কারণ আমাদের আন্তর্জাতিকভাবে পরিচিত হতে হয়। আমাদের বিষয়াদি এবং বিজ্ঞানের বিষয়াদি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এবং প্রত্যেকটি দেশের সাথে এটা ব্যবসা বাণিজ্য এবং আদান প্রদানের ক্ষেত্রে, বিভিন্ন দ্রব্য আদান প্রদান বা বিনিময়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট আন্তর্জাতিক মানের একক বা পরিমাপের প্রয়োজন। তাই আমাদেরও মনে রাখতে হবে তাপমাত্রারও একটি আন্তর্জাতিক স্কেল বা একক আছে, সেটা হলো আন্তর্জাতিক স্কেলের নাম কেলভিন স্কেল। এবং তাহলে বলতে হবে তাপমাত্রার আন্তর্জাতিক এককের নাম ডিগ্রি কেলভিন। খেয়াল করো, ডিগ্রি কেলভিন। তাহলে যদি বলে সেলসিয়াস স্কেলের এককের নাম কি? ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের কোশ্চেন কিন্তু এরকম কোশ্চেন হতে পারে, 1 ডিগ্রি সেলসিয়াস কাকে বলে? খেয়াল করো, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাকে বলে? তাহলে আমাদের কিন্তু একটি নতুন কোশ্চেন, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা কিভাবে ডিফাইন করব? আমরা সেলসিয়াস স্কেল যখন গঠন করি তখন সেলসিয়াস স্কেলের প্রত্যেকটি থার্মোমিটারে কিন্তু দুটো অংশ থাকে। একটিকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, খেয়াল করো, আর নিম্ন অংশকে বলে নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমাদের এই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝের ব্যবধানকে বলি মৌলিক ব্যবধান। এই মৌলিক ব্যবধান, তাহলে থার্মোমিটারের এই স্কেলে আমরা জানি গেছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কর মাঝে যে গ্যাপ থাকে সেই গ্যাপকে বলে মৌলিক ব্যবধান। অনেক জায়গায় অনেক ওয়ে, অনেক ক্ষেত্রে মৌলিক দূরত্ব বলে। তাহলে মৌলিক দূরত্ব কাকে বলে, মৌলিক ব্যবধান কাকে বলে, একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মনে রাখতে হবে তাপমাত্রার স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কর মাঝের যে ভাগ বা ঘরগুলো থাকে বা অংশ থাকে বা জায়গা থাকে, সেগুলোকে আমরা মৌলিক দূরত্ব বা মৌলিক ব্যবধান বলি। তাহলে সেলসিয়াস স্কেলের আমরা জানে গেছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন এই সেলসিয়াস স্কেলের গঠনে 0 আর 100 এই একটা বিরাট গ্যাপ আছে। এই গ্যাপটাকে আমরা 100 ভাগে ভাগ করি। 100 ভাগে ভাগ করা হয়, এই এক এক ভাগকে বলে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস কাকে বলে আজকে বুঝলে, যে তাপমাত্রার সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়েছে। এর প্রত্যেকটি ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস। এরকমই আমরা এখন উত্তর দিতে পারবো 1 ডিগ্রি ফারেনহাইট কাকে বলে, টু বি প্র্যাকটিস ইন ইওর হোম। 1 ডিগ্রি ফারেনহাইট কাকে বলে, 1 ডিগ্রি রোমার কাকে বলে, 1 ডিগ্রি কেলভিন কাকে বলে, 1 ডিগ্রি র্যাঙ্কিন কাকে বলে, প্র্যাকটিস করতে হবে। এখন আমাদের একটি নতুন বিষয় এসে গেছে, সেটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক।
আমাদের মনে রাখতে হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক কি। আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে আমরা যদি বিশুদ্ধ পানির মধ্যে ওই থার্মোমিটারকে রাখি বা বিশুদ্ধ পানির যে তাপমাত্রায় ফোটে মানে বয়েলিং হয় বা বয়েলিং পয়েন্ট বলতে পারো, সেই তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। সেলসিয়াস স্কেলে এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। আর বিশুদ্ধ বরফ, আমরা কেন বিশুদ্ধ বললাম? সব পানি 100 ডিগ্রি ফোটে না, কেউ 100 ডিগ্রি আগেও ফোটে, কেউ 100 ডিগ্রি পরেও ফোটে। কেন ফোটে, কেন কম বেশি হচ্ছে, এর ইতিহাস আছে। আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক সাহায্যে পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। যদি আদর্শ বা আইডিয়াল ওয়াটার হয় তাহলে 100 ডিগ্রিতে ফুটবে, তাহলে আমরা বলবো ওই পানিটা বিশুদ্ধ। যদি 100 কমে 95 ডিগ্রি ফোটে তাহলে আমি বলবো ওই পানি বিশুদ্ধ না। আচ্ছা, আমরা যদি দেখি 105 ডিগ্রি বা 102 ডিগ্রি ফুটছে তাহলে বলবো ওই পানিতে কিছু অন্য পদার্থ মিশ্রিত অবস্থায় আছে, তাই স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে পদার্থের স্ফুটনাঙ্ক, এই স্ফুটনাঙ্কের সাহায্যে পদার্থের বিশুদ্ধতা পরিমাপ করা যায়। খেয়াল করো, আমরা জেনে গেছি আরেকটি পয়েন্ট, সেটা হলো নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? আমরা যদি তাপমাত্রার কোনো স্কেলকে তাপমাত্রার জন্য কোন স্কেলের বরফের মধ্যে যে পার্টটা, খেয়াল করো, আমরা তো জেনে গেছি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা শুরু করে, এটা তার গলনাঙ্ক। এই গলনাঙ্কটা থেকে আমরা সেলসিয়াস স্কেলে বলছি নিম্ন স্থিরাঙ্ক। তাহলে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াসের মাঝে আমরা কতটি ঘর করব? 100টি ঘর করব। এর প্রত্যেকটি ঘরকে আমরা কি বলবো? 1 ডিগ্রি সেলসিয়াস। এই প্রত্যেকটি ঘর হলো 1 ডিগ্রি সেলসিয়াস। অনুরূপভাবে ফারেনহাইট স্কেলে আমরা নিম্ন স্থিরাঙ্ক 32 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212। তুমি বাদ দাও, 212 32 বাদ দিলে 180। তাহলে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ধরা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। কেন? এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ককে আবার বলছি। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক যদি আমরা পরিমাপ করি তাহলে পাবো 212 ডিগ্রি ফারেনহাইট। বরফের গলনাঙ্ক যদি পরিমাপ করি তাহলে পাবো 32 ডিগ্রি ফারেনহাইট। এই 32 আর 212 ব্যবধান কত? 180। তাহলে ফারেনহাইট স্কেলে এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কর মাঝের ব্যবধান 180। যদি আমরা 180 ভাগে ভাগ করি, অর্থাৎ খড় করি 180টা, তাহলে এক এক খড়কে আমরা বলবো 1 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল আমরা ব্যাখ্যা করলাম, তোমরা রোমার স্কেল, কেলভিন স্কেল, র্যাঙ্কিন স্কেল একইভাবে ব্যাখ্যা করবে। আচ্ছা, আমরা বলে রাখি আমরা সেলসিয়াস স্কেলে জোর দেব আর ফারেনহাইট স্কেলে জোর দেব। সেলসিয়াস স্কেল আমরা খুব দ্রুত বুঝি ডিগ্রি সেলসিয়াস এবং এই ডিগ্রি সেলসিয়াস, আর আমরা ফারেনহাইট স্কেলকে বলছি ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের কেন গুরুত্ব বেশি? আমাদের ডাক্তারি থার্মোমিটারটা কোন স্কেলে দাগান্বিত থাকে? ডাক্তারি থার্মোমিটার ফারেনহাইট স্কেলে দাগান্বিত থাকে। সেই কারণে ফারেনহাইট স্কেল অত্যাধিক গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে যে স্কেলেই তাপমাত্রা থাকে, এক স্কেল থেকে অন্য স্কেলে আমরা সহসায় তার পরিবর্তন নিয়ে যেতে পারি। সেই পরিবর্তন নিয়ে যাওয়ার একটি সূত্র আছে, সেই সূত্রটা মনে রাখতে হবে। তোমরা যেমন দেখলে যে 100 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা দেখতে পেলাম ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তোমার যদি স্বাভাবিকভাবে কোশ্চেন করে 1 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইট, আমরা যদি কাটাকাটি করি 9/5 ডিগ্রি ফারেনহাইট, তাহলে তোমার বলতে হয় 1 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা ফারেনহাইটে জাম দেব, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট। অনুরূপভাবে উল্টাও আমরা লিখতে পারি 180 ডিগ্রি ফারেনহাইট সমান 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট আসলে সেলসিয়াস স্কেলে কত হবে?
তাহলে 100 ভাগ 180, তাহলে 5 ভাগ 9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের যখন যেটা লাগে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে আমরা কিভাবে স্কেলগুলা জান দেব। এই যে 100 ডিগ্রি সেলসিয়াস সমান 180 ডিগ্রি ফারেনহাইট, 1 ডিগ্রি সেলসিয়াস সমান 9 ভাগ 5 ডিগ্রি ফারেনহাইট, অথবা 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5 ভাগ 9 ডিগ্রি সেলসিয়াস। এভাবে আমরা এক স্কেল থেকে অন্য স্কেলে পরিবর্তন করতে পারি। তবে তোমাদেরকে যে আজকে আমরা বিষয়াদিগুলো দেখালাম, এটা জাস্ট সূচনা, introduce to you for future, because you have a lot of time, a lot of subject, lot of chapter. I will try my best to explain this. যখন তোমরা সশরীরে ক্লাসে আসবে তখন আমরা এগুলোকে আরো সুন্দর করে ব্যাখ্যা করব এবং বলবো। তোমাদের অনেক কোশ্চেন আছে, কারণ আছে, আমরা জেনে গেছি এই যে পলিটেকনিক সিস্টেমের স্টুডেন্ট, অল দ্য স্টুডেন্টস ব্যাকগ্রাউন্ড ইজ নট সায়েন্স গ্রুপ। এই সায়েন্স গ্রুপে তারা কিন্তু অন্তর্ভুক্ত না। তাহলে সায়েন্স গ্রুপ ছাড়া যারা আর্টস, কমার্স, ভোকেশনাল বা ট্রেডের ছাত্রছাত্রী আসো, তাদের জন্য এই যে ফিজিক্সের মৌলিক বিষয়গুলো অনুধাবন করা একটু কষ্টসাধ্য। তোমাদের মনে রাখতে হবে, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পা রেখেছো, তাই ইঞ্জিনিয়ারিং সেক্টরে পা রাখতে গেলে কষ্ট করে হলেও তোমাকে এই ফিজিক্সের এই টপিকসগুলো, এই বিষয়গুলো, এই করণীয়গুলো তোমাকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। টু বি প্র্যাকটিস, ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, দেন you will be success in future. Be remember this. আমি আজকে আর বেশি কিছু বলবো না, আজকের ক্লাস এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে যেদিন দেখা হবে, এই যে কিছু কোশ্চেন বাকি আছে, কিছু বিষয়াদি বাকি আছে, সেগুলো আবার আলোচনা করব। থ্যাংক ইউ।